হ্যালো বন্ধুরা, ট্যুর ট্রাভেল কম্পাসের আরও একটি নতুন বেড়ানোর গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবারের গন্তব্য জঙ্গল। পাহাড় ঝর্ণায় ঘেরা আমাদের রাজ্যের একটি জেলা ঝাড়গ্রাম। 2 দিনের এই ট্যুরে আমরা ঘুরে দেখেছিলাম ঝাড়গ্রামের বেশ কিছু জায়গা। মন ভরে উপভোগ করেছিলাম এখানকার প্রকৃতিকে। আজ এই পর্বে থাকছে প্রথম দিনের গল্প। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। বাড়ি থেকে ভোরবেলা বেরিয়ে চলে এসেছিলাম স্টেশনে। গন্তব্য সাঁতরাগাছি স্টেশন। যদিও মাত্র একটি স্টেশনের দূরত্ব, তবু হাতে বেশ কিছুটা সময় নিয়েই বেরিয়ে পড়ি। ভোরের মৌরিগ্রাম স্টেশন তখন প্রায় জনশূন্য। 5 মিনিট অপেক্ষার পর লোকাল ট্রেন ধরে এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনে, কারণ আমরা ধরব সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমো। সময় ভোর 5:40-এ ট্রেন কারেক্ট টাইমে সাঁতরাগাছি থেকে রওনা দিল। থেকে আরো বেশ কিছু ট্রেনে করে ঝাড়গ্রাম পৌঁছানো যায়, তার লিস্ট স্ক্রিনে দেওয়া হলো। খড়গপুর ছাড়ানোর পর বৃষ্টি ভেজা লাল মাটির প্রকৃতি শুরু হলো, যা মনকে আরও চঞ্চল করে তুলেছিল গন্তব্যে পৌঁছানোর জন্য। সকাল 8:50 নাগাদ নির্ধারিত সময়ের 10 মিনিট পর ট্রেন এসে পৌঁছালো ঝাড়গ্রামে। এক নম্বর স্টেশনের থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের দিক দিয়ে বাইরে বেরিয়ে পড়বেই ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে আপনারা ট্যাক্সি সাইট সিইং এর জন্য বুকিং করতে পারবেন। যদিও আমরা আগে থেকেই বুকিং করেছিলাম। সেই গাড়িতে চড়ে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামকে ঘুরে দেখতে। প্রথম গন্তব্য আমলাচটি ভেষজ উদ্যান। এখানে এন্ট্রি ফি 5 টাকা জনপ্রতি এবং পার্কিং চার্জ 10 টাকা। ভিতরে রয়েছে বিভিন্ন ফল ও ভেষজ গাছের সমাহার, বিস্তৃত জায়গা জুড়ে, যার অনেকটাই লেন্সবন্দি করেছিলাম, কিন্তু তার কিছুটাই এই ভিডিওতে দিলাম ভিডিওর দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে। এখানে এলে ঘুরে দেখতে পাবেন অনেক প্রজাতির নাম না জানা গাছ, বা এমন গাছ যা হয়তো আপনাদের বাড়ির পাশেই আছে, কিন্তু এখানে তার প্রজাতি আলাদা। বেশ অনেকটা সময় কিন্তু এখানে কাটানো যায়। উদ্ভিদবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেন তাদের কাছে এই জায়গা খুবই ইনফরমেটিভ হবে বলে আশা করি।
চলে এলাম ক্রিশ গার্ডেন। এটি মূলত একটি প্রাইভেট পার্ক, যেটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে ফুলের গাছ, বাহারি গাছ, বিভিন্ন মূর্তি দিয়ে। রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন উপকরণ। এছাড়া শীতের সময় বিভিন্ন প্রজাতির গোলাপ ও অন্যান্য ফুলে জায়গাটি সুসজ্জিত হয়ে ওঠে। রয়েছে পিকনিকের জায়গা। এছাড়াও এই পার্কের ভিতরে রেস্টুরেন্ট ও গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে। ঝাড়গ্রামে দ্বিতীয় দিনের ভিডিও আসার পর এই ক্রিশ গার্ডেনের সমগ্র ভিডিওটি আপলোড করব। এছাড়া রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি ও মাছের সম্ভার। এটি ছোট থেকে বড় সকলের কাছেই নিঃসন্দেহে খুবই আকর্ষণীয় হবে। এরপর চলে গেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। রাজবাড়ির সামনে পড়বে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের কটেজ, তার পিছনেই ঝাড়গ্রাম রাজবাড়ি। যদিও এখানে বুকিং না থাকলে কিন্তু প্রবেশ নিষিদ্ধ, তাই আমরা বাইরে থেকেই রাজবাড়ির একটু ঝলক দেখেছিলাম। এখানে থাকার জন্য বুকিংয়ের ওয়েবসাইট স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এরপর গিয়েছিলাম ট্রাইবাল মিউজিয়ামে। শাল গাছে আবৃত জঙ্গলে এই মিউজিয়ামটি অবস্থিত, কিন্তু সোমবার এটি বন্ধ থাকায় আমরা এই মিউজিয়ামটি ঘুরে দেখতে পাইনি। আপনারা এখানে এলে সোমবারের পরিবর্তে অন্য দিনে আসার প্ল্যান। বাইরে থেকে ঘুরে শালবনের মধ্যে পাখির কলকাকলির মধ্যে এই শান্ত প্রকৃতিকে বেশ কিছুটা উপভোগ করে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারের গন্তব্য ঝাড়গ্রাম চিড়িয়াখানা। এটি কিন্তু মাস্ট ভিজিট একটি প্লেস।
বিভিন্ন পাখি, ময়ূরের বিভিন্ন প্রজাতি, হরিণ, কচ্ছপ ও বিভিন্ন পশু পাখির সম্ভার রয়েছে এখানে। তবে এখানে এলে হয়তো বেশ কিছুটা সময় নিয়ে আসবেন হাতে, কারণ এখানকার চিড়িয়াখানা ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে। এখানের এন্ট্রি ফিস জনপ্রতি 25 টাকা করে। আমাদের কনকদুর্গা মন্দির দেখতে যাওয়ার কথা ছিল, তাই সম্পূর্ণ না দেখেই বেরিয়ে পড়ি কনকদুর্গার উদ্দেশ্যে। এই যাত্রাপথটি ছিল খুবই রোমাঞ্চকর। সমগ্র রাস্তাটি শাল ও ইউক্যালিপটাসের জঙ্গলে মোড়া। পথের বেশ কিছুটা ভিডিও তুলে ধরলাম। অবশেষে এসে পৌঁছালাম কনকদুর্গা মন্দিরে। এখানে যদিও বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে এমন প্রাকৃতিক ক্যানোপির মধ্যে দিয়ে, এটিও কিন্তু দারুণ ভালো লাগবে। কনকদুর্গা মন্দিরে বেলা 2টোর মধ্যে আসবেন, না হলে বিকেল 3টের পর আসবেন। 2টো থেকে 3টে মন্দির বন্ধ থাকে, তবে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই।
মন্দির প্রাঙ্গণের পাশ দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে গেলে চোখে পড়বে বৃষ্টির জলে ফুঁসে ওঠা ডুলুং নদী। আমরা যেদিন যাই তার আগের দিন প্রচুর বৃষ্টি হওয়ায় ডুলুং নদীর জল চিল্কিগড়ের রাজবাড়ি যাওয়ার ব্রিজের উপরে উঠে যাওয়ায় রাস্তাটি বন্ধ হয়ে যায়, তাই চিল্কিগড় রাজবাড়িও দেখা যায়নি। তবে ফেরার পথে দেখে নিলাম সাইবেরিয়ার পরিযায়ী পাখি। প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম দিক পর্যন্ত এরা এখানে থাকে, আসে মূলত বংশবৃদ্ধির জন্য। প্রচুর পাখি এখানে বিভিন্ন গাছে বাসা বেঁধে রয়েছে। গাছের ডালে প্রচুর পাখিকে বসে থাকতে দেখে কিছুটা লেন্স বন্দি করার চেষ্টা করলাম। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চললাম আমাদের আজকের রাত্রিবাসের জায়গায়। কটেজে যাওয়ার রাস্তাটিও সম্পূর্ণ গ্রামের মধ্যে দিয়ে। এই গ্রাম্য প্রকৃতির রূপ কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। কিছুটা পরেই চোখে পড়ল আমাদের দুদিনের স্টে অর্থাৎ চেতনা ইকো রিসর্টের বোর্ড। মন ভরে গেল রিসর্টে প্রবেশ পথ দেখে। শালের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটি, বৃষ্টির জন্য জল কাদায় মোড়া রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি অবশেষে পৌঁছালো কটেজে। আমরা যখন এসে পৌঁছাই তারপরে বৃষ্টি শুরু হয়ে যায়। এই রকম জঙ্গলের মধ্যে নিরিবিলি এই কটেজ এক রোমাঞ্চের জানান দিচ্ছিল। চলুন চলুন ঘরটা দেখে নিই। যথেষ্ট বড় ঘর, পরিষ্কার বিছানা, পাশেই বেডসাইড টেবিল, তাতে রয়েছে ইলেকট্রিক কেটেল। অন্যদিকে বড় সাইজের আলমারি, বাথরুমটির যথেষ্ট বড়, কোমোড ও বেসিন, গিজার, সকল সুবিধাই রয়েছে। এদিকটায় রয়েছে একটা বড় জানলা, যেখান থেকে পিছনের বাগান দেখা যাচ্ছে। এদিকে আরও একটি ছোট টেবিল, দুটি বেতের চেয়ার। প্রত্যেক রুম এসি। সন্ধ্যায় চাইলে বাইরে বসে প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে গল্প করে সময় কাটানো যায়। এখানে মোবাইলের নেটওয়ার্ক কিন্তু ভালো আসে না।
এরপর ফ্রেশ হয়ে চলে আসি ডাইনিংয়ে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, বেগুনি, মাছের ঝাল, চাটনি, দই ও মিষ্টি। ইভিনিং স্ন্যাক্সে চা বা কফি, পেঁয়াজি ও চিকেন পকোড়া। রাত্রে ভাত বা রুটি, আলু ভাজা, দেশি চিকেন। তবে একেবারে শেষে দেখা মিলল একটি বড় কাঁকড়া বিছের। আমরা এই প্রথম এত বড় কাঁকড়া বিছে দেখলাম। আজ এই পর্যন্তই। পরের পর্বে এই কটেজকে ঘুরে দেখাবো, সাথে থাকছে বেলপাহাড়ির সাইট সিইং। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ হলে সকলের সাথে শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্ব নিয়ে। সকলে ভালো থাকবেন। টাটা।